আপনাদের আজকে প্রেস মিট ডাকার একটাই ইম্পর্টেন্সি, সেটা হচ্ছে যে আমাদের এসআইআর এর যে কাজ চলছে ইলেকশন কমিশনের নির্দেশে, সেই এসআইআর এর ড্রাফটিং লিস্ট টাঙানো ছিল। 14 তারিখে তার ফাইনাল লিস্টটা ওপেন করার কথা ছিল। সেটা মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে 28শে ফেব্রুয়ারি ফাইনাল যে ভোটার তালিকা সেটা ইলেকশন কমিশন প্রকাশ করতে চলেছে এবং সম্ভবত 3 থেকে 5 তারিখের মধ্যে ইলেকশন কমিশন বাংলার 18তম অ্যাসেম্বলির নির্বাচন সূচিও ঘোষণা করতে চলেছে। তার আগেই প্রায় 175 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ডিপ্লয় হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত সাধারণ মানুষের বা সাধারণ ভোটারদের সিকিউরিটির প্রশ্নে বা নিশ্চিন্তে নির্বিঘ্নে যাতে ভোটাররা তাদের মত প্রকাশ করতে পারে বা বুথ কেন্দ্রে গিয়ে তারা কোনো নিরাপত্তাহীনতায় না ভোগে, তার জন্য আমি বলবো কেন্দ্রীয় ইলেকশন কমিশনকে, যেটা আগাম যে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করছে, আমাদের দলের তরফ থেকে আমরা এই বিষয়টিকে ইলেকশন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ বাংলার নির্বাচনে ইতিমধ্যে যতবার নির্বাচন হয়েছে, কি লেফট ফ্রন্টের সরকারের সময় কি 3বারের টিএমসি সরকারের সময়, কখনো নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে নির্বাচন আমরা কমপ্লিট করতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য। অথচ অন্যান্য রাজ্যে, বিহারে আপনারা ভোট দেখলেন, 2 দফায় ভোট হলো 243টা আসনে, সেখানে মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। তো আগামী দিনে বাংলার মানুষের সঠিক রায় যাতে সঠিকভাবে প্রতিফলিত হতে পারে, কোনো রাজনৈতিক দল যাতে তাদের মতো করে নির্বাচনে প্রার্থী দেবে এবং সাধারণ ভোটাররা তাদের মতো করে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচনে বোতাম টিপে ইভিএম মেশিনে তাদের রায় প্রদান করবে, এটাই আমাদের সংবিধান স্বীকৃত। তো আমাদের এটাই বলার যে নির্বাচন কমিশন, আমরা অনেক আশঙ্কা করছিলাম যে হয়তো ডিউ টাইমের মধ্যে নির্বাচনটা হতে পারবে কি পারবে না। এখন মোটামুটিভাবে যা খবর আসছে বা যা খবর পাচ্ছি, তাতে 28শে ফেব্রুয়ারি 2026 এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট পশ্চিম বাংলার মানুষের জন্য সুখবর যে এসআইআর এ যাদের অবৈধ ভোটার এর নাম ছিল, প্রথমে 58,20,000-এর মতো নাম বাদ গিয়েছিল, আরও 7 লক্ষ মতো ওই যে হিয়ারিংয়ে কিছু ত্রুটিপূর্ণ ভোটারদের, তাদেরও আবার সুযোগ থাকছে নেক্সট টাইমে জেলার স্পেশাল অফিসারদের কাছে যাদের ডকুমেন্টস ত্রুটি আছে সেগুলোকে জমা দিয়ে, এবং পরিশেষে আরও 7 দিন সময় পাওয়া যাবে সিওর কাছে অফিসে জমা দিয়ে, যারা 7 লাখ মতো, 58,20,000-এর পরেও যদি 7 লাখ সামথিং বাদ যায়, সেটারও তাদের একটা অপশান থাকছে, সুযোগ থাকছে, তারা সঠিক ডকুমেন্টস জমা দিয়ে তাদের নাম পুনরায় ফাইনাল ভোটার লিস্ট হয়ে যাওয়ার পরেও তাদের নাম ইলেকশন বিজ্ঞপ্তি হয়ে গেলেও যাদের কোনো জ্ঞান নাই, আইসিডিএস কর্মী, তারা শুধু রান্না করে কিছু বাচ্চাকে ফুডিংস খাওয়ানোর দায়িত্ব, পড়ানোর দায়িত্ব তাদেরকে দিল এইসব কাজ। এটা রাজ্য সরকারের সম্পূর্ণরূপে পরিকল্পনা মাফিক বাংলার মানুষকে সবসময় একটা আতঙ্কের মধ্যে রাখা, ভোটারদের একটা আতঙ্কের মধ্যে রাখা। এবং দেখবেন ইলেকশন কমিশন প্রায় 8,500 মানে সরকারি আধিকারিকদের নাম চেয়েছিল, সেই নামেও এত ভুলে ভরা এবং এত গ্রেড যাদের যে র্যাঙ্কের অফিসারদের ডাকা উচিত বা যাদের নাম দেওয়া উচিত, সেখানেও প্রচুর অসঙ্গতি।
এটা ইচ্ছাকৃতভাবে বা তাদের মানে সরকারি কর্মচারী সেই ক্যাটাগরি অফিসারের স্ট্রেংথের যে অভাব আছে, যে দুর্বলতা আছে, সেটা আজকে নির্বাচন কমিশন জেনে গেছে। কাজেই এক কথায় যদি আপনি কোনো কৃষক তার জমি চাষ করতে গিয়ে বলদ না জুড়ে যদি ছাগল দিয়ে বা ভেড়া দিয়ে যদি চাষ করতে যায়, তাহলে যা হয় তাই হচ্ছে আর কি। এটার মধ্যেও নির্বাচন কমিশন তাদের কাজ করবেন এবং সিওর মাধ্যমে জেলা শাসকদের, চিফ সেক্রেটারিদের যেটুকু নির্দেশ আসছে সেটা তাদেরকে পালন করতে হবে। এরা শাসকে আছে, অনেক রকম ভাবে তিনাদের পলিসি নিচ্ছেন যাতে মানুষকে ভোটের দিন পর্যন্ত, তার আগে পর্যন্ত বিভিন্ন রকমভাবে হুমকি চমকি এবং এক কথায় যে পায়ে দেওয়ার রাজনীতি, ভাতার রাজনীতি বা মানুষকে দানের রাজনীতি যেটা প্রতিষ্ঠা করেছেন, সেটাকে আরও চালু রাখার একটা অপচেষ্টা করছেন। এটার একটা অঙ্গ হচ্ছে এই সমস্ত অবৈজ্ঞানিকভাবে বা অনৈতিকভাবে এই সমস্ত কাজগুলো তোমরা করে চলছে। আপনি কয়েকদিন আগে বলেছিলেন যে মুসলিমদেরকে এসআইআরে বাদ দেওয়ার জন্য চক্রান্ত করেছে তৃণমূল, বিজেপি দুজনের। আপনারা কি মনে করেন যে ফাইনাল হয়ে গেল, এখনো কি সেটাই হয়েছে? দেখুন, আমি প্রথমেই বলেছি যে অযোগ্য লোকদের বিএলই এবং এআরও এবং ইলেকশনের কাজে যে সমস্ত আধিকারিকদের মানে 4 নভেম্বর থেকে 2025 থেকে যাদের নিয়োগ করা হয়েছিল, তাদের ত্রুটিযুক্ত কাজের জন্যই কিন্তু এত পাবলিক এই যে নোটিশ পেল। যদি শুরু থেকে সতর্ক থাকতো রাজ্য প্রশাসন, তাহলে এত মানুষের কোনো কারণেই, যেটা 58,20,000 বাদ গিয়েছে, সেটা তো ডেথ ভোটার, নালে ডবল নেম বা তাদের কোনো জায়গায় নাম থাকা উচিতই ছিল না, তাই বাদ গিয়েছে। তা নিয়ে নাও, আমাদের সবসময় আমরা ইলেকশন কমিশনের কাজে তাদের অধিকারকে সম্মান করে এসেছি, আজও করছি। কিন্তু রাজ্য সরকার জেনে বুঝে শুরু থেকেই যে চক্রান্ত তিনারা করছিলেন, এসআইআর মানব না, তারপরে এসআইআরের কাজ অযোগ্য লোকদের দিয়ে করাবো, তারপরে আজকে দিনে এই যে ফাইনাল ভোটার লিস্ট হতে যাচ্ছে, যখন মুখ্যমন্ত্রী দেখলো যে যদি ডিউ টাইমে ভোটটা না করাতে আমি সহযোগিতা যদি না করি, তাহলে তো আমারই সমূহ বিপদ। উনি একদিক দিয়ে ভাবছিলেন যে যদি মার্চ মাসটা ঠেলে দিতে পারি, যদি ভোট ডিউ টাইমে না হয়, তাহলে আমি হয়তো শহীদ হয়ে যাব, যে 356 রুল 5ই মে জারি হলে আমি হয়তো অ্যাডভান্টেজ পাবো। কিন্তু আজকের দিনে তৃণমূলের যা সাংগঠনিক অবস্থা, যদি এই পরিস্থিতি হতো, তাহলে আর তৃণমূলের পতাকা ধরার লোক আর বাংলায় থাকতো না। কাজেই উনি আবার বুঝে সুঝে এখন শাক দিয়ে মাছ ঢাকার মতো জনতন পকেটে জোড়াতালি দিয়ে ডিউ টাইমে নির্বাচন যাতে হোক সেটা করছে। যারা লিস্ট মানে যারা বিভিন্ন ডকুমেন্টস দিয়েছে এসআইআর মধ্যে, তাতে ভুলে ভরা ডকুমেন্টস, জন্মের আগে জন্ম সার্টিফিকেট, ব্লাড রিলেশন সার্টিফিকেট, এই যে এইগুলো বিভিন্ন জায়গায়, এর জন্য সম্পূর্ণ দায়ী রাজ্য সরকারের যারা ক্ষমতায় আছে তারা। প্রতি বছর আপনাদেরকে জানতে হবে যে প্রতি বছর নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত আংশিক ভোটার সংশোধন, সংযোজন, নিয়োগের কাজ চলে। তাহলে 2002 সালের পরে ফাইনালি যে এসআইআরের কাজ এত বছর পরে হলো, 2011 সাল থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আধিকারিকরা এই ত্রুটিযুক্ত ভোটার লিস্ট কেন তারা ঠিক করেননি? ইলেকশন কমিশনের উপরে দোষ দিয়ে তো লাভ নেই। ইলেকশন কমিশন তো দিল্লি থেকে নির্দেশ পাঠায়। প্রতি বছর তো রাজ্য সরকারের কর্মচারীরা, প্রাইমারি স্কুলের শিক্ষক বলুন, হাই স্কুলের শিক্ষক বলুন, অন্য পঞ্চায়েত দপ্তরের কর্মচারীরা বলুন, আমরা গ্রামে বাস করি, পঞ্চায়েত দপ্তরের কর্মচারীরা তো এইসব কাজে প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত, 5ই জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্টের সংশোধনের কাজ করেন। নতুন ভোটার যারা 18 বছর বয়স পৌঁছায়, তাদের নাম 6 নম্বর ক্লাব করে নেয়। তাহলে যখন এগুলা করেছে, তাহলে এত ত্রুটিযুক্ত
ভোটারদের কেন এন্ট্রি করে রেখেছিল, কার স্বার্থে করে রেখেছিল? তাহলে রাজ্য সরকার এই দায় কি এড়াতে পারে? জেনে বুঝে এই সমস্ত ভুয়ো নাম কেনই বা তুলে রেখেছিল? কেনই বা তাদের নাম আগে বাদ যায়নি? এসআইআর করে কেন ইলেকশন কমিশনকে বাদ দিতে হলো? আজকে এই সমস্ত ভোটারদের ব্যবহার করে যারা নির্বাচিত কেন্দ্রের সরকার বলুন আর রাজ্যের সরকার বলুন যারা আছে, তারা কি বলতে পারেন দায়িত্ব নিয়ে যে না, আমরা স্বচ্ছ ভোটারদের, সঠিক ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে আছি? পাশাপাশি হচ্ছে যে যুব সাথী প্রকল্পের নতুন শুরু হয়েছে, এবং সেখানে হচ্ছে প্রত্যেকটা নির্বাচনের আগে সমস্যা কি মনে করছে? একটা বিজেপি একটা শক্তি ছিল, এবারে আপনারা একটা দাঁড়াচ্ছেন যে ভয়। দেখুন, এবারে যে ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেট চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় পেশ করেছেন, সেই ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বা অর্থ বাজেট অত্যন্ত শুধু দান আর এই ভাতার বাজেট বলা যেতে পারে। কোনো কর্মসংস্থানের কোনো অপশান নেই, এবং কনস্ট্রাকটিভ ওয়েতে বাংলার উন্নতি করার জন্য বা বাংলার যে সমস্ত মানুষদের কর্মসংস্থান করতে গেলে, নতুনভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে যে ধরনের শিল্পায়নের দরকার, প্রতি বছর তো মুখ্যমন্ত্রী শিল্পায়ন মেলা করেন, তিনি শিল্পপতিদের দিকে নিয়ে আসেন। তিনি কি রিপোর্ট কার্ড দেখাতে পারবেন বাংলার মানুষকে যে আমি এত বছর ধরে প্রতি বছর শিল্পায়ন করেছি? তার কোন শিল্পপতি কত টাকা ইনভেস্ট করেছে বাংলায় মানুষের জন্য, বাংলার উন্নয়নের জন্য? শুনুন তো, ওনার যদি অঘোষিতভাবে বলা যায়, উনি আমার বিরুদ্ধে যদি কোনো কেস করে, আমি পরে নিশ্চয়ই জুডিশিয়ালে গিয়ে প্রমাণ দেব। আজকে আনঅফিসিয়ালি পুলিশ আর তৃণমূলের এক শ্রেণীর তোলাবাজরা মিলেমিশে বীরভূম থেকে প্রতি মাসে ওই কোল্ডফিল্ড, পাথর, বালি এইসব থেকে আনঅফিসিয়ালি 52 কোটি টাকা করে প্রতি মাসে তোলা হয়, একদম ডাম্পারের হাতে গোনা। আপনি একইভাবে নবদ্বীপ ব্রিজের কাছে যান, আপনারা আড়ালে আবডালে ক্যামেরা পেতে রাখুন, প্রত্যেকটা পুলিশ অফিসাররা একটা গাড়ি থেকে, বালির গাড়ি থেকে একটা জায়গায় 1000। যুবসাথী সবকিছুই ভয়ে, যে 500 টাকা বাড়ালেন, 1200 আর 1000 ছিল, 1700 আর 1500 করেছেন, এটাও ভোট নেওয়ার জন্য। এবং দেখবেন এক হুমায়ুন কবিরের ভয়ে, হুমায়ুন কবির বারবার বলেছিল যে সঠিকভাবে সাংগঠনিক যারা নেতৃবর্গ তাদের গুরুত্ব দেওয়া হোক, আইপ্যাক দিয়ে আপনারা যে সিস্টেমে টাকা তুলছেন, ভোটও নেবেন টাকাও নেবেন, এটা হবে না। এটা হুমায়ুন কবিরের মূল প্রোটেস্ট ছিল। আজকের দিনে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর দেখেন আপনারা, বারাসাতে বা বসিরহাটে জেল খাটা আসামি জ্যোতিপ্রিয় মল্লিককে সামনে রেখে ইলেকশন কমিটি হয়েছে। বহরমপুরে রানীনগরের এমএলএ সৌমিক হোসেনকে সামনে রেখে 16 জনের কমিটি হয়েছে। সেখানে বিধায়ক নিয়ামত হাজির মতো লোক অনেক পিছনের নাম, সৌমিক হোসেনের অনেক আগে নাম। এই যে অসঙ্গতি, এই জঙ্গিপুরতে 10 জনের কমিটি হয়েছে, বহরমপুর সাংগঠনিক জেলায় 16 জনের কমিটি হয়েছে। তার মধ্যে আমরা যাদের পুরো প্রত্যক্ষভাবে যারা একদম বেআইনি কাজের সঙ্গে যুক্ত, পঞ্চায়েতের তোলাবাজি থেকে শুরু করে, একটা মানুষের যদি একটা সার্টিফিকেট নিতে যায়, একটা জমি জায়গার সার্টিফিকেট নিতে যায়, যাদের সাথে টাকা ছাড়া ওয়ারিশ সার্টিফিকেট ইস্যু করে না, তাদেরকে আজকে ওই মুস্তাফিজুর রহমান সুমন এবং নজরুল ইসলাম টার্জেন, যার বিরুদ্ধে আমি ভরি অভিযোগ করেছিলাম এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে, সেসব অভিযোগের চিঠি চাপাটি সব ভোট আসলে প্রমাণ দেব যে আমি। তাহলে এরা কতটা নিরপেক্ষ বা কতটা স্বচ্ছ ব্যক্তি তৃণমূল কংগ্রেস, আজকে প্রমাণ যে সেই সব ব্যক্তিকে কোর কমিটিতে রেখে দেওয়া হলো। নতুন করে ইলেকশন কমিটি বহরমপুর সাংগঠনিক জেলায় 16 জনের শ্রমিকের নেতৃত্বে, সেখানে 2 এমপিও অনেক পিছনে, আবু তাহের খান আর একটা পরিযায়ী এমপি আছে, পরিযায়ী শ্রমিকের সঙ্গে তুলনা করা যায়, ইউসুফ পাঠান। তো এদেরকে সব
12-13 নম্বরে রেখেছে। আর ভোট যারা লুট করবে সেই মাহে আলম, গোলাম মুর্শেদ বড়ুয়াই, তো সেই সিট কোনো ওদের কি আর বলবো, বা ঠাকুরদারও ক্ষমতা নেই ওই সিট রিকভারি করে। জীবন শাহ জেল কাস্টডিতে আছে, আর ওই সিট বিজেপি জিতবে। আপনি আজকের দিনে লিখে নেন, এদের যত শক্তি ওখানে প্রয়োগ করে, অভিষেকও ওখানে ছুবড়া, আর মমতা ব্যানার্জি তো শুভেন্দুর কাছে 1956-তে হেরেছিল। এবার বড়ুয়া সিটে বিজেপির কাছে এত কোর কমিটি করেছে, তাদের 2টো ব্লক সভাপতিকে রেখেছে, ভরতপুরে 2টো ব্লক সভাপতিতে রেখেছে। রেজাল্ট যেদিন আসবে সেদিন দেখে নেবেন মুর্শিদাবাদের রেজাল্ট। এই কোর কমিটির বাহাদুররা কত ভোট মমতা ব্যানার্জির পক্ষে। কি করবে বেচারারা? আজকে তো কোনো কর্মসংস্থানের ব্যবস্থাই নেই। যারা MA পাস, ডবল MA পাস, অনার্স গ্র্যাজুয়েশন, তাদের আজকে কোথায় চাকরি আছে? যেগুলা চাকরি ছিল সেই চাকরি তো যারা রিটায়ার করছে সেই পোস্টার ভ্যাকান্সি ফিল আপ হচ্ছে না। আজকে কোনো অফিসে 38% স্ট্রেংথ নিয়ে অফিস চলছে, কোনো অফিসে 40% স্ট্রেংথ নিয়ে অফিস চলছে। পুলিশের ভ্যাকান্সি কত কম আছে আপনি দেখুন না। আজকে বেলডাঙ্গাতে পুলিশের অপকর্মের জন্য 16 জানুয়ারি যেদিনকে 7 ঘন্টা প্রায় রাস্তা ব্লক থাকলো, আজকে বেলডাঙ্গার পুলিশের গাফিলতিতে আর বেলডাঙ্গার MLA হাসানুজ্জামান আর রেজিনগরের MLA রবিউল আলম চৌধুরীদের গাফিলতিতে আজকে 36 জন মুসলিম যুবক যারা প্রায় পরিযায়ী শ্রমিক এবং ডেলি লেবারের কাজ করে, তাদেরকে অ্যারেস্ট করা হলো কিসের দায়ে? যে তারা 7 ঘন্টা রাস্তা অবরোধ করেছিল 16 তারিখে। আবার 17 তারিখেও রাজাবাবু যাচ্ছিল বহরমপুর, হেলিকপ্টারের উপর দিয়ে গেলেও তাকে তো লোক জমাতে হবে, তাই সেখানে রাস্তা অবরোধ করেছিল। সেই রাস্তা, আমারও সেদিন ডোমকলে একটা সভা ছিল, আমার 20টা গাড়ির কনভয় আটকিয়ে দিয়ে এদের এই 2 MLA উস্কানিতে, এই পার্থবাবু ছিল সেখানে, দেখেছি আমি নিজে নেমে সেটা কত রিস্ক নিয়ে সেই অবরোধ তুলে আমার গাড়ির কনভয় আমি পাস করে নিয়ে গেছিলাম। তারপরে সেই কেসে প্রথমে 30 জন, তারপরে 33 জন, তারপরে 36 জন। আজকে সেই 36 জন মুসলিম যুবকদের কি অবস্থা দেখুন গত এই পুলিশের গাফিলতিতে। যদি 16 তারিখে যখন অবরোধ হলো, আমি কলকাতায় ছিলাম, বারবার তাদের নিষেধ করেছিলাম, কিন্তু তৃণমূলের উস্কানিতে সেই অবরোধ হলো। আর মুখ্যমন্ত্রী আমাদের দিকে ইঙ্গিত করলো যে ওখানে কারা এসব করছে, শুক্রবারে নামাজের জন্য এসব হয়েছে। এত ভুলভাল বকেন। শুক্রবারে কি কেউ রাস্তা অবরোধ করতে যায়? যারা নামাজ পড়ে ইবাদত করে তারা মসজিদে যায়, তাহলে সেখানে 7 ঘন্টা ধরে অবরোধ করলো। মুসলিমদেরই বেশিরভাগ ছেলে ছিল, অমুসলিম ছিল না, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা নামাজেরও ধারে না। তারা ওখানে গিয়ে বিশৃঙ্খলা করলো, রাস্তা চলতি মানুষ, NH-এর গাড়ি ঘোড়া 7 ঘন্টা। তাদের যদি সেই দিনকে 20 জনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেত, কারণ 2 কিলোমিটার দূরে রাস্তা অবরোধ চলছিল 16 তারিখে, আর 17 তারিখে তো 300 মিটার দূরে চলছিল বড়ুয়া মোড়ে। তাহলে প্রথম দিন যদি এই 30 জনকে বেলডাঙ্গার পুলিশ তুলে থানায় 3 ঘন্টা ডিটেন করতো, তাহলে আমার মনে হয় আধ ঘন্টার মধ্যে এই অবরোধ উঠে যেত। সেটা করতে দিল কার ইঙ্গিতে? ওই আগের SP ছিল কে সানিরাজ এবং SDPO উত্তম গড়াই, বেলডাঙ্গার IC সুমিত তালুকদার, এদের নেতৃত্বে। আজকে ভুক্তভোগী কারা? 36 জন গরিব মুসলিম জনতা। আমি আগামী 22 তারিখে বেলডাঙ্গা পুরো অচল করব, হাজার হাজার লোক নিয়ে বেলডাঙ্গা থানা এবং টাউন মিছিল করে গিয়ে থানা ঘিরব। কেন তাদেরকে যে ধারাতে অ্যারেস্ট করা হলো, তারপরে তাদের গাফিলতির জন্য আজকে কেন এই 36 জন মুসলমান ছেলে সাপারার হবে, তাদের UPA ধারাতে কনভার্ট করে দেওয়া হয়েছে। তাদের জামিন কবে হবে, তাদের সংসার কি করে চলবে? আজকে তৃণমূল চালাকি পেয়েছে, সরকারে থাকবে, তাদের পুলিশ প্রশাসনের গাফিলতিতে এইভাবে একটা সম্প্রদায়ের গরিব মানুষকে অন্য ধারাতে ঢুকিয়ে দিয়ে তাদের সংসার নষ্ট করবে। আমরা এটা চুপচাপ মেনে নেব না। 22 তারিখ রবিবার রোজা করে থাকবো, 3টের সময় বেলডাঙ্গায় জমায়েত করব হাজার হাজার লোক এবং গোটা বেলডাঙ্গাতে মিছিল করে থানা ঘিরব।
থানা ঘিরে থানাকে বলবো এই মামলা এনআইএ হওয়ার জন্য দায়ী সম্পূর্ণ রাজ্যের পুলিশ বা বহরমপুরের মানে পুলিশ পিডির এসপি এবং তার আন্ডারে থাকা এসডিপিও বেলডাঙ্গা এবং আইসি বেলডাঙ্গা। কেন সাপারার হবে না? যদি আইন ভাঙলো তারা আপনারা কি করছিলেন 16 তারিখে? কেন 7 ঘন্টা ধরে রাস্তা অবরোধ থাকলো? কেন সেদিন আপনারা এটাকে আধ ঘন্টার মধ্যে তুলে দিলেন না? কেন তুলে দিলেন না? এমনকি 17 তারিখে যখন হচ্ছে তিনারা বগলে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আইসি এসডিপিওরা, আমাদেরকে নেমে সেখানে ক্লিয়ার করতে হয়েছে। আর মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট করছে যে এর পিছনে কারা আছে। একটা মুখ্যমন্ত্রী তার এই ধরনের কথা বলা চলে? তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি কোনো ভালো করে খবর নেবেন না। উদর ঘাড়ের বোঝা বুদর ঘাড়ে চাপিয়ে দিয়ে তিনি মনে করছেন আমি বাংলার মুখ্যমন্ত্রী, এই চিরদিন থাকবে। অনেক তাবর তাবর নেত্রী, ভারতবর্ষের নেত্রী ইন্দিরা গান্ধী যাকে বিশ্ব মানত, সেই ইন্দিরা গান্ধীকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, হুমায়ুন কবিরকেও যেতে হবে, মমতা ব্যানার্জিকেও যেতে হবে। কিন্তু যতক্ষণ উনি আছেন উনি ভালো কাজ বাদ দিয়ে এখন সেই সততার প্রতীক বাদ দিয়ে এখন দুর্নীতির প্রতীকে পরিণত হয়েছে। আপনি যে দুর্নীতির কথা বললেন, সেক্ষেত্রে যে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি, যুব সমাজ যারা চাকরি নিয়ে বর্তমানে যে অবস্থা, সেটাই কি মনে করছে এই দুর্নীতিটা ঢাকতেই কি যুব? হ্যাঁ, তাছাড়া আর কি? নিশ্চয়ই এই যে দুর্নীতি, মানুষের কাছে আর বলার কিছু নেই, তাই তাদেরকে আবার এখন লোভ দেখানো হচ্ছে যে তোমাদের এই ভাতা নিয়ে তোমরা ভোটটা আবার দাও। আবার এই যে ভোটটা পেয়ে যাবে, আবার চতুর্থবারের জন্য যদি মানুষ যদি ভুল করে, আবার যদি তাদেরকে সুযোগ দেয়, তাহলে পশ্চিম বাংলাটাই শেষ হয়ে যাবে, উঠে যাবে। পশ্চিম বাংলাটার আর কিছু অস্তিত্ব থাকবে না। জানি না, ওনাদের বিষয় নিয়ে বলবো না। আমরা মালদাতে প্রার্থী দেবো। কালকে আমি রাত্রি 8:30টায়, কালকে রাত্রি 8:30টায় আমি প্রথমে করণদিঘি গৌতম পাল যেখানে টিএমসির এমএলএ, সেখানে একটা মিটিং করেছি 6টায়। ওখান থেকে বিহার হয়ে আমি মালতীপুরে ঢুকেছি, যেখানে আব্দুর রহিম বক্সি বিখ্যাত নেতা, বড় বড় ডায়লগ তিনি মারেন মালদার জন্য। তো সেই জায়গাতে রাত্রি 8:30টাতে হাজার হাজার লোক আমার জন্য ওয়েট করছিল, সেখানে মিটিং করেছি। তারপরে আবার ওই যে তজমুল, যে রাজ্যের তেজপাতা মন্ত্রী, হ্যাঁ, হরিশ্চন্দ্রপুরেও গিয়ে আবার মিটিং করেছি। এইসব করে আমি ওখানে থেকে 10টার থেকে রাত্রিতে ডিপারচার্জ নিয়েছি, রাত্রি ঢুকেছি 1:30টায়। এখন মৌসুম যেখানেই দাঁড়াক সেখানেও আমাদের প্রার্থী থাকবে, মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে আমাদের প্রার্থী থাকবে, শুভেন্দু যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে আমার দলের প্রার্থী থাকবে। পাঠান ওকে কি করব, আপনারা শুধু সময়ের অপেক্ষা। আর যদি পাঠানের এত ক্ষমতা থাকে, আমি বলবো টিএমসির তো অনেক ক্যান্ডিডেট মুর্শিদাবাদের টিকিট পাচ্ছে না আইপ্যাকের সুপারিশে, তো একটা জায়গাতে টেস্টিং করুক না, পাঠানকে একটা দাঁড় করা, আমার বিরুদ্ধে দাঁড় করা রেজিনগরে। কেমন পাঠান, ওকে একবারে শেষ করে দিয়ে ছাড়বো রাজনীতি একদম। হ্যাঁ, অদিতদা যদি বহরমপুরে দাঁড়ায়, আমি ডাইরেক্ট বলছি অদিতদার জন্য আমার যে দুর্বলতা আছে, কারণ আমি দাদা বলি, এখনো দাদা বলি, আমি তার থেকে বয়সে 7 বছরের ছোট, 6-7 বছরের। তো আমার বাড়িতে কিছু না হলে 100 দিন আমার মিসেসের হাতে রান্না করে খেয়েছে বিগত 20 বছরে। তো সে যদি কোনো জায়গায় কন্টেস্ট করে, আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত যেটুকু হেল্প করার জন্য যা করার করতে পারি, অদিতদার জন্য করব। হ্যাঁ, দেবো কি দেবো না সেটা পরে বলবো। অদিতদা যদি নিজে দাঁড়ায়, তাহলে অদিতদাকে জিতানোর জন্য যতটুকু করার দরকার করতে পারি। কিন্তু তার বিনিময়ে আমি অদিতদাকে বলবো না যে আমার এগেনস্টে তুমি প্রার্থী দিও না। অদিতদা আমার এগেনস্টে যাকে খুশি দিতে পারে। না, কোনো সমঝোতা নাই, এটা কৃতজ্ঞতা বোধ, মনের আন্তরিকতা। অনেক সময় বিপদে আপদে অদিতদাকে যখন পুজো করতে দিচ্ছিল না, কালী পুজোর উদ্বোধন করতে দিচ্ছিল না শ্রমিক হোসেন, সেদিন অদিতদা আমাকে শরণাপন্ন হয়েছিল। পুলিশকে বলেও পুলিশ কোনো দায়িত্ব নেয়নি, তো আমাকে বলেছিল, আমি বললাম ঠিক আছে দাদা তুমি
টাইমে করবা, আমি দাঁড়িয়ে থাকবো, তুমি করবা, কে তোমাকে আটকাবে করে দিয়েছিলাম। তো এসবটা আছে আমার। একটাই প্রশ্ন আমার এবং এবং স্পেসিফিক আনসার চাইছি। একটা ভোট হলো, সেই ভোটের যা রিপোর্ট দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে যে বর্ডার এলাকাগুলো রয়েছে সেখান থেকে মানে ওপার থেকে জামাতরা প্রচুর ভোট পেয়েছে। এপারে সব থেকে বেশি সমস্যা হচ্ছে জমি জল, পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না, কাটাতার দেওয়া যাচ্ছে না। আপনারা কি সিঁদুরে মেঘ দেখছেন পশ্চিমবঙ্গের ভোটে জামাতদের ইনফ্লুয়েন্স, তাদের আশা, বাংলায় গন্ডগোল পাকানো? এসব কিচ্ছু হবে না। পশ্চিমবাংলার মানুষ আর বাংলাদেশের মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা অনেক কিছু বলি, বাংলাদেশ সম্বন্ধে অনেক অপব্যাখ্যা করি, আর ওনারা তো আবার অনেক কিছু আস্ফালন করেন যে ওই চিকেন লেগ দখল করে নেব, কলকাতা দখল করে নেব। বাংলাদেশ আমাদের কাছে, আমাদের ভারতবর্ষের সামরিক শক্তির কাছে তেজপাতার থেকেও কম কিছু বলা যেতে পারে। ওসব একদম ভকাস কথাবার্তা। আপনি কি বাংলাদেশে কি দেখছেন? জমি না দেওয়ার জন্য রাজনীতি, কারণ বিজেপিকেও রাজনীতি করতে হবে আর তৃণমূলকেও রাজনীতি করতে হবে। তা নাহলে যদি বর্ডারটাকে সুরক্ষিত রাখা যায় তো আমাদের সকলেরই তো মঙ্গল। এটা কেন করে না? জাতীয় নিরাপত্তা নিয়ে তো চাইছি প্রশ্ন উঠে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা সেটা হচ্ছে জোট নিয়ে আপনার অনেক দিন ধরে আমি শুনছি যে জোট কি হবে, বৈঠক হচ্ছে, জোটে কি হতে চলেছে কি? জোট 21 তারিখে আপনাকে জানিয়ে দেব। যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল ফরওয়ার্ড ব্লক, আরএসপি, আমি শুনেছি আর কি, যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সাথে জোট করব না। আমার জেইউপি, জনতা উন্নয়ন পার্টি, মিম এবং ছোট ছোট আরও 7-8টা রাজনৈতিক দলকে নিয়ে আগামী 25 তারিখের মধ্যে আমাদের কে কোথায় লড়বে, আমি কত সিটে লড়বো, আমার মিম কত সিটে লড়বে, আর এসডিপিআই, আজাদ সমাজ পার্টি, আরও যে ওই নতুন করে যে জাতীয় উন্নয়ন পার্টি, কারা কোথায় লড়বে 25 তারিখের মধ্যে আপনাদের ফাইনাল জানিয়ে দেবো। তবে ধরে নেন যে সিপিএম যে আস্ফালন করছে, সৈন্য আছে, আরো মহাসৈন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে সিপিএম এর সাথে জোটে যাবেন না? না। সিপিএম এর সাথে এত আস্ফালনের হুমায়ুন কবির কারো কি হবে? উনাকে তো চারিদিক থেকে ক্যাকড়া ধরা করে ধরছে। ওনাদের যারা আছে, যাদের আজকের দিনে পতাকা ধরার লোক নাই, যে ফরওয়ার্ড ব্লক, আরএসপি বা তাদের ওই সিপিআই, তারা বলছে 20টা সিট দিতে হবে। একটা সিটে মুর্শিদাবাদে 8টা সিটে এমএলএ ছিল, আরএসপির 8টা এমএলএ ছিল ওদের শাসনকালে, এবং এমপিও ছিল বহরমপুরে। একটা সিটে আরএসপি দল যদি 5% ভোট পেয়ে দেখাতে পারে, তাহলে বলবো তাদের কাছে আমি মাথা নত করব।